মাত্র ২৬ কিলোমিটার বাইক রাইড করে ইনকাম করলাম ১,০২০ টাকা। কিন্তু কিভাবে? আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন নিয়মে রাইড শেয়ার করলে আপনি কম গাড়ি চালিয়ে টাকা বেশি ইনকাম করতে পারবেন। What's up? It's your boy. আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ডে। একজন প্যাসেঞ্জার পাইলাম যিনি সাইনবোর্ড থেকে প্রথমে যাবে বাইতুল মোকাররম মসজিদ মার্কেটে। আমি কিছু সময় ওনার জন্য অপেক্ষা করব, তারপর সে যখন আসবে তখন তাকে নিয়ে শাঁখারী বাজার যাব। ওই জায়গায় কিছু সময় অপেক্ষা করব, তারপর উনি আসলে আমি ওনাকে নিয়ে চিটাগাং রোড হেরাজিলে নামাই দেব। তার বিনিময়ে সে আমাকে দিবে ১,০২০ টাকা। যেহেতু হানিফ ফ্লাইওভারে টাকা দেওয়া লাগবে ১০ টাকা করে, সেজন্য সে আমাকে অতিরিক্ত ২০ টাকা দেবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রাইড শেয়ার মূলত দুই ধরনের: স্ট্যান্ড ভিত্তিক কন্ট্যাক্ট ভিত্তিতে রাইড শেয়ারিং করা, আরেকটা হচ্ছে পরিচিত যাত্রী বহন ও অ্যাপ দিয়ে সারাদিন রাইড শেয়ার করা। আমি এই কাস্টমারকে স্ট্যান্ড থেকে কন্ট্যাক্ট ভিত্তিতে নিছি ও তার সাথে এক চুক্তিবদ্ধ হয়েছি। মূলত রাইড শেয়ারিংয়ে যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে হয়, আর এই চুক্তিতে আমি তাকে পৌঁছে দেওয়ার পর তার জন্য কিছু সময় অপেক্ষা করব। সে আসলে তাকে আবার নিয়ে আসব। এই চুক্তিকে রিটার্ন ব্যাক অথবা রাইড শেয়ারিংয়ের ভাষায় আপ ডাউন ট্রিপ বলা হয়। এই চুক্তি ট্রিপে গাড়ি কম চালাতে হয়, কিন্তু কিছু সময় অপেক্ষা করার জন্য টাকা বেশি পাওয়া যায়। সব কিছুরই যেমন ভালো ও খারাপ দিক রয়েছে, তেমনি এই আপ ডাউন ট্রিপে খারাপ দিকটা বেশি। উদাহরণস্বরূপ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। সাইনবোর্ড থেকে এক ভদ্রলোককে আমি খিলক্ষেত নিকুঞ্জ রোড ৯B-তে নিয়ে যাই। ওটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সহজে প্রবেশ নিষেধ, আর বিভিন্ন বড় বড় অফিস ওইখানে। সো উনি বলল যে আমি ওইখানে নিয়ে যাব, ওনার জন্য ৫ মিনিট অপেক্ষা করব, তারপর উনি আবার আসবে। ওনাকে আমি গুলিস্তান নিয়ে যাব, গুলিস্তান নামাই দেব। তার বিনিময়ে সে আমাকে ভাড়া দেবে ৯৮০ টাকা। টাকার পরিমাণ কম হয় কেউ যাইতে রাজি হচ্ছিল না, আমি নিয়ে যাই। পথে সে আমার সাথে অনেক গল্প করে। রাইড শেয়ারিংয়ে নিজেকে শান্ত ও ফুরফুরা মেজাজ রাখার জন্য যাত্রীর সাথে কম বেশি কথা বলা, আড্ডা দেওয়া অনেকটাই উপকারী। সো আমি সবার সাথে কম বেশি প্রতিদিনই আড্ডা দিয়ে থাকি, কথা বলে থাকি। তাকে আমি নিয়ে গেলাম, সে একটা বাড়ির ভিতরে গেল। আমাকে যাওয়ার সময় বলল, আপনি ৫ মিনিট অপেক্ষা করুন, আমি চেক নিয়ে আসতেছি। এই বলে সে চলে গেল। ২০ মিনিট, ৩০ মিনিট, ৩৫ মিনিট হয়ে গেল, সে তো আসে না। আমি ভিতরে ঢোকার চেষ্টা করি, কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। ১ ঘন্টা হয়ে গেছে আমি বসে আছি। তারপর ফোনে কথা বলার অভিনয় করে দারোয়ানকে বোঝালাম যে ভিতর থেকে আমাকে প্রবেশের অনুমতি দিছে। এই কথা বলে আমি ভিতরে যাই। রেস্ট্রিক্টেড এরিয়া প্রবেশ সবার জন্য নিষেধ, তো বাধ্য হয়ে আমাকে এই নাটকটা করতে হয়েছে। ভিতরে গেলাম, কাউন্টারে বসা সবার সাথে কথা বললাম, ওই ভদ্রলোকের বিবরণ দিলাম। তারা আমাকে জানালো ওই লোক এসে ২ মিনিটের মধ্যে চলে গেছে। এই জায়গায় আসা ও যাওয়ার গেট ২টা, অন্য গেট দিয়ে সে বের হয়ে গেছে। এই সময় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যাওয়ার মতন অবস্থা। কি যে করব, মাথা কাজ করতেছে না। এই ট্রিপগুলোতে এমনই প্রতারণা হওয়ার সম্ভাবনা ১০০-৭০%। মানুষ বুঝে অন্ধবিশ্বাস না করে নিতে হয় এই ট্রিপগুলোতে। এই ট্রিপগুলোতে যাত্রীকে নামানোর পর অর্ধেক ভাড়া নিয়ে নিতে হয়। যাত্রী যদি অর্ধেক ভাড়া দিতে না চায়, তাহলে তার কোনো আমানত অথবা তার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার বা কার্ড যাচাই বাছাই করে নিতে হয়। তার কিছু জিনিস বা নাম্বার আমার কাছে যদি থাকে আর সে আমার সাথে যদি প্রতারণা করে, তাহলে আমি ভোক্তা অধিকার মামলা তার নামে করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য, তার কোনো কিছুই আমার কাছে ছিল না। সো এটা ছিল আমার জন্য একটা খারাপ একটা দিন। ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে, তাই আমি এই ভুল আর দ্বিতীয়বার হওয়ার মতো সুযোগ রাখি নাই।
এই কাস্টমারকে তো আমি সাইনবোর্ড থেকে প্রথমে নামাবো বাইতুল মোকাররম মসজিদের সামনে। সো অলরেডি আমি বাইতুল মোকাররম মসজিদের সামনে চলে আসছি এবং বাইতুল মোকাররম মসজিদের মার্কেটের ভিতরে আমি ঢুকতেছি, মার্কেটের রোডে। এখন আমি পার্ক করব, এখানে আবার পার্ক করতে 20 টাকা করে দিতে হয়। দেখি ওনার কাছ থেকে কোনো টাকা বা ওনার কার্ডটা রাখার চেষ্টা করব। ঠিক আছে কত সময় আসতে পারে? 10 মিনিট। আচ্ছা তাহলে এখানে যায় না, ঠিক আছে দেরি করা গেল অনেক দেরি আছে। আশেপাশে অনেক সাউন্ডের জন্য ওনার কথা আপনারা ঠিকভাবে বুঝতেছেন না। সো ওনার সঙ্গে আমার কি কথা হইলো তা আমি ডিটেলসে বলতেছি। হানি ফ্লাইওভার থাকা অবস্থায় গুগল ম্যাপ দেখায় ওনাকে আমি বললাম যে ভাই দেখেন প্রচণ্ড জ্যাম রাস্তায়, গুলিস্তান থেকে বাইতুল মোকাররম রাস্তায়। সো এখন যদি ঢুকি আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে যাব। তো উনি বলতেছে যে ভাই তাহলে কোন রাস্তা গেলে সুবিধা হয়। আমি বললাম যে ভাই ঢাকা মেডিকেলের আগে আর সরকারি কর্মচারী হাসপাতালের ভিতর দিয়ে ঢাকা ভার্সিটি যে রাস্তাটা আছে ওইখান দিয়ে যদি আমি শিক্ষা ভবনের রাস্তা দিয়ে ঢুকি তাহলে আমি 0 পয়েন্ট বের হবো। ওইখানেও জ্যাম থাকবো কিন্তু এই জ্যামের তুলনায় একটু কম। উনি বললো যে ঠিক আছে আপনি চলেন। আমি বললাম যে চলেন বললে তো হবে না, আপনি যদি পরে আমার বকাবকি করেন যে কি জন্য ঢুকছেন, কারণ আমি যা যাবো আমার তেলটা বেশি খাবে, আপনি তো টাকা বাড়াই দেবেন না, পরে যদি বকাবকি করেন আমার জন্য সমস্যা। উনি বলতেছেন না আপনি চলেন, কোনো প্রবলেম নেই। তো যাওয়ার পথে ওনাকে বললাম যে ভাই নামার পর কিন্তু আমাকে অর্ধেক ভাড়া দিতে হবে অথবা আপনার সাথে যোগাযোগ করার মতো একটা কার্ড দিতে হবে। সো এই কথা বললে আমি গেলাম, ওনাকে নামানোর পর বলতেছে ভাই অনেকটা দেরি করে দিলেন। এই কথা আমি আগেই বলছিলাম। আর আসা যাওয়ার পথে ওনার নামটা আমি জানিয়ে নিছি, কি ব্যবসা করে জানিয়ে নিছি। সো উনি যখন আমাকে বিজনেস কার্ড দিল ওনার ব্যবসার ধরন ও নাম আমি জানি, সেই জন্য দেখে বুঝতে পারলাম যে কার্ডটা ঠিক আছে। এখন বাজে 4:38, ওনার জন্য আমি বসলাম মাত্র, দেখি কখন উনি আসে। অলরেডি 20 টাকা চাঁদা এখানে দিয়ে দিছি, উনি অলরেডি চলে আসছে। ওনাকে নিয়ে আমি রওনা করছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম। সো আমি একটু শর্টকাট না হয়ে আমি একটু ঘুরতেছি। আমি জ্যাম পছন্দ করি না, কারণ জ্যামে গাড়ি চালাতে গেলে হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, প্রচণ্ড পরিমাণে। আমি ওনাকে নিয়ে যাচ্ছি শাঁখারী বাজার। গুলিস্তান থেকে সদরঘাটের রাস্তাটা সবসময় জ্যাম থাকে, আর শাঁখারী বাজারের রাস্তাটা খুবই চিপা, সরু রাস্তা, এখানে অল টাইমে জ্যাম থাকে। আর এই মুহূর্তে আমি 2টা বাসের চেপায় খুব খারাপভাবে ফাইসা আসি। আর আমি চকিদার দেখার চেষ্টা করতেছি যে আশেপাশে কোনো রাস্তা ফাঁকা আছে কিনা বা চিপা আছে কিনা যেখান থেকে বের হওয়া যায়, কারণ যে কোনো একটা বাস যদি আমাকে চাপ দেয় আমি শেষ, আমি একদমই শেষ। আমি প্রায় চলে আসছি শাঁখারী বাজার ওনাকে নামাই দিলাম, উনি ওনার গন্তব্যস্থলে চলে গেছে। ওনার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর আশেপাশে সাকরাইন উৎসব। আমি মূলত ফুল টাইম রাইড শেয়ার করি, এই জন্য সবসময় আমি কম বেশি অসুস্থ থাকি, জ্বর থাকে, ঠান্ডা থাকে, সর্দি থাকে, তাই ভিডিও এডিটের সময় পাই না। কারণ ফুল টাইম রাইড শেয়ার করি, আর যেহেতু অসুস্থ থাকি তো ভিডিও এডিটের সময়টা আমি পাই না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে লেট করে এই ভিডিওটা আমি আপলোড করতেছি। তো ওনার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। এই যে উনি চলে আসছে, ওই যে আসতেছে উনি, ওনাকে নিয়ে আমি এখন রওনা করলাম শাঁখারী বাজার রাস্তা থেকে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পর্যায়ে, সন্ধ্যার আজান দিতেছে, প্রচুর নয়েজ, এই জন্য করতে পারতেছে না। আর রাস্তাটা যেহেতু চেপা, প্রচণ্ড জ্যাম, এখান থেকে যাতায়াত করতে কষ্ট। আমি প্রথমে বলছি যে আমি সচরাচর জ্যামের রাস্তায় বেশি একটা ঢুকি না, কারণ জ্যামের রাস্তায় বারবার ক্লাস ধরে পিক আপ দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমার হাত যায় ব্যথা হয়ে। আমি লাগলে একটু বেশি ঘুরবো, তারপরেও আমি জ্যামের রাস্তাটা অ্যাভয়েড করি। যারা ফুল টাইম রাইড শেয়ার করে তাদের হাতটা খুব ব্যথা হয়ে যায় জ্যামের রাস্তাটাতে। আর এই জন্য আমি জ্যাম কখনোই পছন্দ করি না। আর পুরান ঢাকা রাস্তাটা আমার এমনিও তো খুব পছন্দ, কিন্তু এই জ্যাম টোটের জন্য আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে। আর অকওয়ার্ড লাগলেও কিছু করার নাই, যেহেতু আমি ফুল টাইম রাইড শেয়ার করি। সো এইসব বিষয়ে আমি একদমই অভ্যস্ত হয়ে গেছি, আর যেহেতু দেখে গেছি বের তো হইতেই হবো। কিছুক্ষণ আগে গুলিস্তানের জ্যামের জন্য আমি ঢাকা ভার্সিটির রাস্তাতে ঠকছিলাম, উনি খুবই একটা বিরক্ত বোধ হয়ে গেছিলো। সো এখন আমি ওনাকে বললাম, ওনার চাওয়া মতো কথা মতো আমি যাত্রাবাড়ি রাস্তায় ঠকছি, উনি যেভাবে বলছে ওইভাবেই ঠকছি। আয়সা দেখে উনি জ্যাম, ওনাকে বলছিলাম হানি ফ্লাইওভার হয়ে যায়, উনি বলছেন না যাত্রাবাড়ি ঢোকেন। সো আয়সা দেখি জ্যাম, এখন উনি
উনি গাড়ি থেকে নামছে, নামে একটু হাঁটাচলা করতেছে, ওনার নাকি পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে। এখন আমি যাত্রাবাড়ি যে রাস্তাটা পার হয়ে আমি সাইনবোর্ডের দিকে চলে আসছি। আমি সাইনবোর্ডটা পার হয়ে আমি চিটাং রোড যাবো। চিটাং রোডের যে কাঁচপুর ব্রিজের নিচে যে ইউলোপ রাস্তাটা, ইউ টার্ন বলে, ওইখান দিয়ে আমি আদমজিতে রাস্তাটা ধইরা আমি ওনাকে হিরাজের নামাই দেবো। ওনাকে যেহেতু আমি সাইনবোর্ড থেকে আমার বাইকে ওঠাই, তারপর নামাই গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের মার্কেটে, ওখান থেকে যাই শাঁখারি বাজার। শাঁখারি বাজার থেকে যাত্রাবাড়ি হয়ে আমি ওনাকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে হীরা জেলে। আর আমার সময় লাগলো 3 ঘন্টা 15 মিনিট। আমি ঘড়ি ধইরা ছিলাম যে কতক্ষণ সময় লাগতে পারে অ্যাকচুয়ালি। আমার সময় লাগলো 3 ঘন্টা 15 মিনিট। আর এই 3 ঘন্টা 15 মিনিট বা 26 কিলোমিটার বাইক রাইড করে আজকে আমার ইনকাম হইল 1020 টাকা। আর আমি সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত আমি অলরেডি রাইড শেয়ার করি। আর ওনাকে আমি 3টা 3:30 সময় আমি নিয়েছিলাম। তো ওই টাইমে কয় টাকা আমি রাইড মারছিলাম আমার অ্যাকচুয়ালি মনে নাই, যেহেতু এখন ফেব্রুয়ারি মাস চলতেছে আর আমি ভিডিওটা শ্যুট করছিলাম প্রায় 1 মাস আগে। অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা এডিট করার সময় একদমই পাই নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমার মনে নেই যে সকাল থেকে দুপুর পর্যন্ত কয় টাকা আমি ইনকাম করছি, কিন্তু আমার ভিডিওর অ্যাকচুয়ালি টপিক হচ্ছে আমি একটা টিপে কত টাকা ইনকাম করলাম। সেই টিপটা হচ্ছে এই আপ ডাউন টিপ। সো 3 ঘন্টা 15 মিনিট এবং 26 কিলোমিটার বাইক রাইড করে আজকে আমি ইনকাম করলাম ওনার মাধ্যমে, আল্লাহ তাআলা ওনার উসিলায় 1020 টাকা। আর 20 টাকায় আমি এক্সট্রা নিয়েছিলাম হানি ফ্লাইওভার টোলের জন্য, বাট হানি ফ্লাইওভারে আমার টোল রাখছে জাস্ট 10 টাকা। যেহেতু আসার সময় হানি ফ্লাইওভারে উনি উঠতে নিষেধ করছে, উনি বলছিল যে না, হানি ফ্লাইওভার যদি এখন ওঠো তাহলে গুলিস্তান হয়ে যাইতে হবে, প্রচণ্ড জ্যাম, তুমি যাত্রাবাড়ি যেভাবে হোক আমায় নিয়ে চলো, যাত্রাবাড়ি হয়ে আমাকে নিয়ে দিয়ে আসো। সো ওনার এই কথার মতন আমি যাত্রাবাড়ি হয়ে ঢুকছি আর হানি ফ্লাইওভার উঠি নাই। সো 10 টাকা আমার বাঁচছে। আর বাইতুল মোকাররম মার্কেটে বাইক পার্ক করার জন্য লাগছে এক্সট্রা 20 টাকা। আমি ওনাকে বলছি, উনি খুবই ভালো একজন মানুষ, আমাকে এক্সট্রা আরও 20 টাকা দিয়ে দিছে পার্কিং খরচ বাবদ। আমি এই মুহূর্তে আছি কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে পার হয়ে আমি হিরাজেলের রাস্তায় বা আদমজি রাস্তায় ঢুকতেছি। সো যেহেতু হানি ফ্লাইওভার 10 টাকা গেছে আর 20 টাকা উনি এক্সট্রা আমাকে দিয়েছে, এই মুহূর্তে সব মিলে আমার কাছে আছে 1010 টাকা। সো 26 কিলোমিটার বাইক রাইড করে সব খরচ বাদে পকেটে থাকলো 1010 টাকা। আমি অলরেডি ঢুকে গেছি, মানে চিটাগাং রোডের কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে যে ইউটার্ন, এই ইউটার্ন হয়ে আমি আদমজি রোড হয়ে আমি ওনাকে নিয়ে যাবো হিরাঝিল। আদমজি রোডে ঢোকার আগে ডান দিকে পাওয়ার হাউস বা পাওয়ার স্পট নামে একটা জায়গা আছে, এটা পরে আমি ওইখান থেকে ঢুকতেছি। এই যে আমি এখন ঢুকতেছি ওইখান দিয়ে, একদম সোজা গেলেই হিরাঝিল। যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আমি একটা স্ক্রিনশট দিছি, আপনি একটু খেয়াল করে দেখেন। সাবস্ক্রাইবার 5.1% লোক আমার এই ভিডিওটা দেখতেছে। আর যারা আমাকে সাবস্ক্রাইব অলরেডি করে নেই তাদের মধ্যে 94.9% লোক আমার এই ভিডিওটা দেখতেছে। তো 100%-এর মধ্যে জাস্ট 5% লোক সাবস্ক্রাইবার করে রাখছে আর 94.9% লোক আমাকে সাবস্ক্রাইব করে নাই যারা আমার এই ভিডিওগুলো দেখে। সো এই 94.9% লোকদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা নতুন, আমার আপনাদের সাপোর্ট অনেক 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 দরকার। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে এবং আমার দ্বারা কিছু শিখতে পারেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি নতুন। এই অবস্থায় আপনাদের হেল্প এবং সাপোর্ট আমার খুব দরকার, কারণ 94.9% লোক আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের রিচটা অনেকটাই কমে গেছে। সো তাদের কাছে আমার আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার একটা মতো লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর আমি এই ভিডিওতে কাউকে আঘাত করে কোনো কথা বলতে চাই নাই এবং প্রতারণামূলক কোনো ইনফরমেশন আমি দেই নাই। শুধুমাত্র 26 কিলোমিটার বাইক 3 ঘন্টা 15 মিনিটে রাইড করে আমি কয় টাকা ইনকাম করলাম এটা দেখানোর চেষ্টা করছি মাত্র। অবশ্যই আমাকে সাপোর্ট করুন, ধন্যবাদ।